সরকারের জন্য আগামী 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। প্রায় 9 ঘন্টা পর সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার। কিছুক্ষণ আগে শুরু হয়েছে ট্রেন চলাচল। বিশ্ব ইজতেমায় আজ আখিরে মোনাজাত। টঙ্গী তুরাগ তীরে মুসল্লিদের ভিড়, বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাড়ি ফিরতে 8টি বিশেষ ট্রেন। এবং পাবনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, হত্যার মতো ঘটনা, আতঙ্কিত সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। সংস্কার থেকে বাঁচার উপায় নেই, এটি গভীরভাবে করতে হবে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়ায় একমত হলে এর বাস্তবায়নে করণীয় বের হয়ে আসবে। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী 6 মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। রাজনৈতিক দলগুলোর সেই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে তিনি বলেন, সংস্কার থেকে বাঁচার কোনো উপায় নেই। এই প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ হলে জুলাই সনদ তৈরি হবে। এখানে একমত না হলে মুক্তি মিলবে না। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে। আমরা সেটাতে একতাবদ্ধ, এটি হলো বিষয়টা জানানো করা। আমরা আছি, এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা একমত এটার ব্যাপারে। এর আগে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস শেষ হলো। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। দ্বিতীয় পর্বে শুরু করছে, এটা প্রচন্ড সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি, এখন আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং দেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি, যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে। সরকারের পথ চলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কিছুক্ষণ আগে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে প্রায় 9 ঘন্টা পর লাইনচ্যুত হওয়া তেলের ওয়াগন উদ্ধার করা হয়। গতরাত 11:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি দক্ষিণ সুরমার পাড়াইচক নামক এলাকায় লাইনচ্যুত হয়। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি। দর্শক, ট্রেন চলাচলের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, ট্রেন চলাচলের সর্বশেষ খবর জানাবেন। ট্রেন চলাচল শুরু হতে আর কত সময় লাগতে পারে?
ইউরোপ, আপনি যেমনটি বলেছিলেন, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি যে আসলে গতকাল রাত থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। তার কারণ স্বরূপ হলো গতকাল চট্টগ্রাম থেকে তেলবাহী একটি ট্রেন সিলেটের একটি এলাকায় এসে যখন লাইনচ্যুত হয়ে গেছে, তখন থেকে কিন্তু সারা দেশে সিলেটের ট্রেন চলাচল বন্ধ। তো আপনাকে যদি আসলে বলি যে এই প্রায় 9.5 ঘন্টা পর্যন্ত ট্রেন চলাচল সারা দেশের সাথে বন্ধ ছিল। এখন কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু যদিও স্বাভাবিক হয়েছে, তো এখন পরিপূর্ণ স্বাভাবিক হয়নি। আমরা ট্রেন স্টেশনের কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে আসলে গতকালকে রাত্রের সিলেট থেকে 9:30টার পরে যে ট্রেনটি ছাড়ার কথা ছিল সেই ট্রেনটি এখন পর্যন্ত ছাড়া হয়নি, এবং সকালে 6:30টায় আরেকটি ট্রেন সিলেট থেকে ছাড়ার কথা ছিল, কোনোটি ছাড়া হয়নি। তার যে কারণে কিন্তু যাত্রীরা কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছে। 2 দিনের বন্ধ পেয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যাত্রীরা কিন্তু সিলেটে এসেছিল। এখানে আমরা যাত্রীদের কাছ থেকে যেমনটি জানতে পারি যে এখানে অনেক কিন্তু যাত্রীরা আসে ঢাকায় গিয়ে ডাক্তার দেখাবে এবং বিভিন্ন অফিস আদালতে যাবে। তারা কিন্তু কেউ কেউ কিন্তু নিজ উদ্যোগে বিভিন্ন ভাবে যাওয়ার চেষ্টা করেছে, কেউ কেউ গিয়েছে। কিন্তু আমরা এই মুহূর্ত পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে আসলে কিছুক্ষণের ভিতরে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এই অবস্থায় সিলেট কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের ট্রেন চলাচলের সর্বশেষ। শিপার, আপনাকে ধন্যবাদ। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্দলবির ছেলে ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিকে মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। দর্শক, ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে তাবলিগ জামাত আয়োজিত এবারের বিশ্ব ইজতেমার 58তম পর্বের কিন্তু আজকে শেষ দিন। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের যেই অনুসারী তারা কিন্তু এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছে। আজ 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু এই ইজতেমার যে আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এবারের 58তম বিশ্ব ইজতেমার কিন্তু সমাপ্তি ঘটবে। আমি এই ইজতেমার আইন শৃঙ্খলার বিষয়ে কিন্তু আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার ডক্টর নাজমুল করিম খানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, ইজতেমার ময়দানে আসা যা এবং বাড়ি ফেরার জন্য কিন্তু মুসল্লিদের সুবিধার্থে মহাসড়কে পুলিশ কোনো গাড়ি পার্কিং করতে দিচ্ছে না। মহাসড়কে যত্রতত্র যাতে গাড়ি পার্কিং করতে না পারে এজন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 25টি মোবাইল কোর্ট কাজ করছে, এমনটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানিয়েছেন। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার নাসির উদ্দিন, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন এই আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু প্রায় 55টি দেশ থেকে 2000-এর মতো বিদেশি মুসল্লি কিন্তু এই মুহূর্তে এই ইজতেমার ময়দানে অবস্থান করছেন। তো আমি আপনাকে দেখাতে চাই যে এখনো কিন্তু মানুষ এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু ময়দানমুখী হচ্ছে দলে দলে। কিন্তু এবার কিন্তু একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আপনার মাধ্যমে আমি কিন্তু মোহনার দর্শকদেরকে জানাতে চাই, আখেরি মোনাজাতের পরে তারা যাতে নির্বিঘ্নে বাসায় পৌঁছাতে পারে সেজন্য কিন্তু রেলওয়ের পক্ষ থেকে কিন্তু 8টি বিশেষ ট্রেন, 5টি বিশেষ ট্রেন ছাড়া বাকি সকল ট্রেন যারা টঙ্গী হয়ে যাতায়াত করে সকল ট্রেনের কিন্তু 3 মিনিট যাত্রা বিরতি কিন্তু এখানে করবে, এমনটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। তো আসলে এবারের কিন্তু বিশ্ব ইজতেমায় গতকালকে 9টি যৌতুক বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল আসলে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমার কাছে সবশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে পাবনায় চরমভাবে অবনতি হয়েছে আইন শৃঙ্খলার। মাঝে মধ্যেই ঘটছে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, হত্যার মতো ঘটনা। হামলা থেকে বাদ যাচ্ছে না পত্রিকা অফিসও। এতে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। তবে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। হঠাৎ করেই পাবনার বিভিন্ন স্থানে বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই, হামলা, ভাঙচুর সহ নানা অপকর্ম।
প্রায় চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর, বাস পোড়ানো, পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের মতো ঘটনাগুলোর সাথে পরিচয় হতে হচ্ছে স্থানীয়দের, যা কোনোভাবেই মানতে পারছেন না এ অঞ্চলের মানুষ। এতে চরমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হয়ে জনসাধারণের মধ্যে বিরাজ করছে আতঙ্ক এবং ক্ষোভ। আমরা সাধারণ মানুষ যে ব্যবসা বাণিজ্য করব, আমাদের থেকেও চাঁদা চাচ্ছে, তাহলে আমরা চাঁদা দিব না ব্যবসা করব? সাংবাদিকের উপর হামলা এবং সংবাদপত্রর যে আমাদের অফিস, দৈনিক পাবনার অফিসটা ভাঙচুর করেছে, এর সুষ্ঠু বিচার চাই আমি। অনেক লোকজন একদম ভিতরে ঢুকে প্রথমে যায় সেটাই আগে আমারে বকাবাজি করে মারধর শুরু করে দিল। তো ওরা তো প্রায় 20-50 জন মানুষ, আমি তো 20-50 জনের সামনে একদম অসহায়। আইন শৃঙ্খলার অবনতিতে আশঙ্কা প্রকাশ করছেন সুশীল সমাজও। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত। দ্রুত যেন পাবনার আলোর এই ঘটনায় একটা মামলা গ্রহণ করা হয় এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা দিলে অভিযোগকারী যে অভিযোগ দেয় তারা অবশ্যই মামলা নেওয়া হবে, সেটা আইনানুগভাবে কাউকে ছাড় দেওয়া হবে না। 5 আগস্টের পর থেকে পাবনার বিভিন্ন স্থানে হুমকি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে একটি চক্র। এই পরিস্থিতি থেকে দ্রুত নিস্তার চায় জনগণ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। উপকূলীয় এলাকা বাগেরহাটে সারা বছর বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। শীতের সময় আসলেই পাইকার ও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর জেলার অধিকাংশ আড়তগুলো। এখান থেকে দক্ষিণাঞ্চলের নোনা পানির মাছ যোগান দেওয়া হয় ঢাকা সহ সারা দেশে। আড়তগুলোতে প্রতিদিন লেনদেন হয় কয়েক কোটি টাকা। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রতিদিন সকাল থেকে ক্রেতাদের হাক ডাকে মুখর থাকে বাগেরহাটের মৎস্য আড়তগুলো। রুই কাতলা থেকে শুরু করে চিংড়ি, ভেটকি সহ নানা প্রজাতির মাছ বিক্রি করেন বিক্রেতারা। লোনা পানির এসব মাছ কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করেন পাইকাররা। প্রতিদিন কেনা বেচা হয় কোটি টাকারও বেশি। মার্কেট ভালো, আমরা এখানে এসে মাছ বিক্রি করতেছি, মোটামুটি ভালো দাম পাচ্ছি। ঢাকা থেকে সিলেট বিভিন্ন জায়গায় পাঠানো হয়। জেলার বড় আড়তগুলোর মধ্যে সদর উপজেলার বারাকপুর, রামপালের ফয়লাহাট, ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার, মোল্লাহাট ও মোংলা উপজেলার দিগরাজের মতো অন্তত 10টি আড়ত রয়েছে বিভিন্ন উপজেলায়। মাছ ধরার মৌসুমে প্রতিটি আড়তেই চলে কেনা বেচার ধুম। আমাদের এখানে প্রতিদিন 10 লক্ষ টাকার মতো লেনদেন হয়, ঠিক আছে? পুরো আড়তে মনে করেন 50 লাখ হয়। কক্সবাজার যায়, চিটাগাং যায়, আপনার বান্দরবান যায়, ঢাকা যায়, সিলেট যায়। পার্টি এসে মাছ ক্রয় করে নিয়ে যাওয়া, বিক্রয়ও করতে আসে, ক্রয়ও করতে আসে। আড়তদাররা বলছেন, সরকারি সহযোগিতায় মোংলা বন্দরের মাধ্যমে এই মাছ বিদেশে রপ্তানি করা গেলে সেটি বৈদেশিক আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই মাছ সারা বাংলাদেশে রপ্তানি হয়। যদি মাছটা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে মনে হয় লাভবানটা বেশি হতো। সরকারি তদারকি আর সহযোগিতা করার জন্য এবার মাছের উৎপাদন বেশি, জানালেন মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর নানা ধরনের সরকারি কর্মকাণ্ডের কারণে মাছের উৎপাদন দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে। যেমন আমাদের এলাকাটা একটা চিংড়ি সমৃদ্ধ এলাকা, যেখানে ক্লাস্টার পদ্ধতি নামক নতুন পদ্ধতিতে আমরা মাছ চাষ করছি। নানা প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থেকে দক্ষিণাঞ্চলের মানুষের ঘুরে দাঁড়ানোর অন্যতম মাধ্যম মাছ চাষ। মোংলা বন্দর থেকে সরাসরি মাছ রপ্তানি করা গেলে ঘুরে দাঁড়াতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার বইমেলার মোহনায়। বইমেলার পঞ্চদশ দিনে উপচে পড়া ভিড়। শনিবার ছুটির দিনের বিকেলে পাঠকদের ভিড়। শুধু জনশ্রুতি নয়, বইও বিক্রি হচ্ছে সমান তালে। বেশি বিক্রি হচ্ছে তরুণ লেখকদের বই। মেলার মাঝামাঝি এসে কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে বলে জানালেন প্রকাশকরা। আরও জানাচ্ছেন আফরিন পপি। ফাল্গুনের দ্বিতীয় দিনেও সরকারি ছুটি, তাই বইমেলায় ভিড় একটু বেশি। 15 দিনের মধ্যে শনিবারই জনসমাগম সবচেয়ে বেশি।
এতটাই জনস্রোত যে বইমেলায় পা ফেলাই দুষ্কর। প্রবেশ পথে ছিল দীর্ঘ লাইন। সূর্যটা পশ্চিমে হেলতেই পাঠক দর্শনার্থীর পদচারণা বাড়তে থাকে। ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন তারা। সবার বইয়ের প্রতি যে এখনো এত আগ্রহ আছে, সবাই বই কিনছে, পড়ছে, দেখছে। বইমেলা প্রাণের মধ্যে সাহিত্যের সঞ্চার করে। আমার বাচ্চা খুবই বই পড়ে, ইতিহাস সংক্রান্ত বই, বিজ্ঞান বই এগুলো পড়ে। সবাই যেন বইয়ের জ্ঞানে আলোকিত হয়ে তাদের জীবনকে উদ্ভাসিত করতে পারে। মেলা প্রাঙ্গণ পাঠকে ঠাসা, তাই লেখকরাও অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত। পাঠকদের উপস্থিতিতে ক্লান্তিতেও খুশি তারা। তবে তরুণ লেখকদের অধিকাংশ বই প্রেম সংক্রান্ত, বিক্রিও হচ্ছে বেশ। জনপ্রিয় তরুণ থ্রিলার লেখক ফাহমিদা ফারুকের রোমান্টিক উপন্যাসটিও বেশ সাড়া ফেলেছে। আমি এবারই প্রথম রোমান্টিক কোনো কিছু লিখেছি, সেটা হচ্ছে ক্লাউড9। এই শব্দটার অর্থটাই হচ্ছে সুখের সর্বোচ্চ স্তর। আমরা যখন নতুন নতুন প্রেমে পড়ি তখন কি হয়, যখন আমরা আমাদের প্রিয় মানুষটাকে আশেপাশে দেখি, আমাদের বুকের ভেতর কিন্তু প্রজাপতিটা ছোটাছুটি করে। অন্য লেখকরাও জানান নিজেদের বইয়ের বিষয়বস্তু। আমার বিচূর্ণ চাঁদ উপন্যাসও ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এই উপন্যাসটা একটি সামাজিক ঘটনার উপন্যাস। এখানে সামাজিক যে জটিলতা, সামাজিক যে সংকট, খনার বচনগুলোতে গল্প আকারে প্রকাশ করার চেষ্টা করেছি আমার বইতে। মাটির টান, বইয়ের টান, এটা আমাদের হৃদয়ে থাকা উচিত। শুক্রবারই মেলায় এসেছে 250-র বেশি বই। পরের দিনও এসেছে প্রায় সমসংখ্যক। পাঠক সমাগম দেখে সন্তুষ্টি জানান দেশ পাবলিকেশনসের প্রকাশক। পাঠক বাড়ছে, বিক্রিও ক্রমে বাড়ছে, কিন্তু যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা আসলে পূরণ হচ্ছে না। হয়তো আজকে যে পাঠকের সমাগম দেখে মনে হচ্ছে যে আমাদের প্রত্যাশাটা পূরণ হবে। নতুন প্রেক্ষাপটেও মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশংসা করেন পাঠক প্রকাশকরা। আফরিন পপি, মোহনা সংবাদ, ঢাকা। আজ শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা। এর আগে 3 দফা রিটার্ন জমার সময় বাড়ানো হলেও এরপর জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে না। সবশেষ গত 30 জানুয়ারি এক আদেশে রিটার্ন জমার সময় 16 ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যারা সনাতনী পদ্ধতিতে রিটার্ন দিতে চান তারা আজ নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে জমা দিতে পারবেন। এনবিআর সূত্র মতে চলতি অর্থ বছরে এ পর্যন্ত অনলাইনে প্রায় 15 লাখ রিটার্ন জমা পড়েছে। দেশের বাইরের আরও খবর। গাজায় যুদ্ধবিরতি চললেও থামছে না লাশের মিছিল। বন্দি মুক্তি নিয়ে একদিকে বইছে আনন্দের বাতাস, অন্যদিকে নেমে আসছে শোকের ছায়া। উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 25 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা 48,260 ছাড়িয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি বাহিনী তাদের মুক্তির আগ মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও নির্যাতন করেছে। খেলার খবর। ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ে অনুশীলন করছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বিকেলে আইসিসি একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নেয় টাইগাররা। এ সময় বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং করতে দেখা গেছে ক্রিকেটারদের। আগামী 19 ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের। মূল পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসবে নিজেদের যাত্রা শুরু করবে টাইগাররা। ফুটবল। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাম বদলানো সংক্রান্ত বাকি কাজ অবিলম্বে সম্পূর্ণ করবে পরিষদ। পল্টনে অবস্থিত এই স্টেডিয়ামটি 1954 সালে নির্মাণ করা হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এর নাম রাখা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সরকারের জন্য আগামী 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। প্রায় 9 ঘন্টা পর সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার। কিছুক্ষণ আগে শুরু হয়েছে ট্রেন চলাচল। বিশ্ব ইজতেমায় আজ আখিরে মোনাজাত। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ভিড়। বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাড়ি ফিরতে 8টি বিশেষ ট্রেন।
এবং পাবনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, হত্যার মতো ঘটনা, আতঙ্কিত সাধারণ মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।